তাদের মাধ্যমে তিনি তার এজেন্ডা বাস্তবায়ন করে চলেছেন। তার একটা ভিডিও ক্লিপও আপনাদেরকে আমি আজকে দেখাবো। আপনারা এরই মধ্যে যারা যুক্ত হয়েছেন, আপনারা একটু লাইভটি শেয়ার করে দেবেন প্লিজ, এবং গোপালগঞ্জ মাসের পাশে দাঁড়ান, দেশের পক্ষে দাঁড়ান। আওয়ামী লীগ, বিএনপি আমরা বুঝি না। দেশের মানুষ ভালো থাকতে হবে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকতে হবে, এটাই আমাদের চাওয়া। এবং সেই চাওয়ার মধ্যে যেই একটা অপশক্তি এসে দেশের ক্ষমতা গ্রহণ করেছে, সেই অপশক্তি কি করছে দেশে, কিভাবে চালাচ্ছে দেশ, এটি আপনারা সবাই জানেন। জনাব সাইফুল আমিন সাহেব, আপনি একটু শুরুতে বলবেন যে দেশের এই যে গোপালগঞ্জের উপর আক্রোশ বর্তমান সরকারের, আম, সেটিকে আপনি কিভাবে দেখছেন, প্লিজ। আহ, গোপালগঞ্জের উপর আক্রোশ তো আসলে গোপালগঞ্জের উপরে না, আক্রোশ হলো বঙ্গবন্ধুর উপরে। ওখানে আচ্ছা। বঙ্গবন্ধু ঘুমিয়ে আছেন, এইটা তাদের জি। সহ্য হচ্ছে না। হ্যাঁ, জি। এটাই হলো বঙ্গবন্ধুকে মানে কতভাবে অপমান করা যায়, এই সরকার সেই টার্গেট নিয়ে মাঠে নেমেছে। বঙ্গবন্ধুকে কত ইয়ে করে, কিন্তু এরা বুঝতে পারছে না যে বঙ্গবন্ধুকে সাবজেক্ট বানাবে, বঙ্গবন্ধু তার চেয়ে জি। বেশি সাবজেক্ট হয়ে যাবে। আচ্ছা। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই, জাতির জনকই বঙ্গবন্ধু ঘুমিয়ে আছেন ওখানে। আপনি খেয়াল করে দেখেন, এখানে আওয়ামী লীগ কিন্তু প্রতিরোধ করে নাই, এখানে সাধারণ মানুষ জি। প্রতিরোধ করেছে। সাধারণ এই মানুষ, হ্যাঁ। সাধারণ মানুষ যে প্রতিরোধ করেছে, অবশ্যই সেখানে কেউ না কেউ নেতা আছেন, কেউ কোনো না কোনো নেতা আছেন, কেউ না কেউ অর্গানাইজ করছেন, কিন্তু কথা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু, আপনি যদি সকল ভিডিওগুলো দেখেন, জি। বঙ্গবন্ধুকে রক্ষার ব্যাপার না। যেমন আমাদের হুজুররা বলে আল্লাহ রক্ষা করার জন্য ইয়ে করে, বঙ্গবন্ধু রক্ষা করার জন্য কাউকে দরকার নাই। বঙ্গবন্ধুকে জি। তার 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 মানুষ, তার যারা, তিনি যাদেরকে এই দেশ দিয়েছেন তারাই বঙ্গবন্ধুকে রক্ষা করার দরকার নেই। বঙ্গবন্ধুকে বুকের মধ্যে ধারণ করে শুধু বঙ্গবন্ধুকে টাচ করার কোনো সাহস যারা দেখাবে, তারা নির্মূল হবে। জি। এটাই হলো স্বাভাবিক, এবং সেটাই আপনারা গোপালগঞ্জে দেখতে পারেন। দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আর আর এই যে সেনাবাহিনীর যে ভূমিকা, গতকাল যে কাণ্ডটি হলো, মানে দিনব্যাপী এনসিপির যে কর্মসূচি সেখানে পালন করার, তারা যে ঘোষণা দিয়ে দেশের মানুষের প্রতি, বিশেষ করে টুঙ্গিপাড়া গোপালগঞ্জবাসীর উপর আক্রমণাত্মক হয়েছে, বা যেই ধরনের ঘোষণা তারা দিয়েছে, গোপালগঞ্জবাসীর কি আত্মপক্ষ সমর্থন, আত্মরক্ষার অধিকার নেই? তারা সেভাবে দাঁড়িয়েছে, সেভাবে সাধারণ মানুষ, আপনি যে কথাটি বললেন, সাধারণ মানুষ দাঁড়িয়েছে। সাধারণ মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য প্রতিরোধ করতে চেয়েছে। সেটা কি অপরাধ? আমরা কয়জন মারা গেছে, কয়জন নিহত হয়েছে, সেই বিষয়টি আমরা এখনো জানি না। আপনার কাছে কোনো মৃতের সঠিক তথ্য আছে কিনা? আমি যে যে তথ্য পেয়েছি, তিন চার রকমের তথ্য পেয়েছি। কেউ বলছেন 25 জন, কেউ বলছেন 20 জন, কেউ বলছেন জি। এরকম কয়েকটা তথ্য আছে। তবে জি। যেটা সরকার এখন পর্যন্ত, আমরা যেহেতু সাংবাদিকতা করি, যেহেতু আমাদের কাছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নাই, সাংবাদিকতা করতে গিয়ে আমরা এই জিনিসগুলো ইয়ে করি, সেটা হলো সরকার বলছে এখন পর্যন্ত 4 জন। 4 জন তো আপনি এখানে 4 জন আর 40 জনের বিষয় না। বিষয়টা হলো জি। একটা মানুষ যদি একজনকেও যদি মারা হয়ে থাকে, হুম। একজনও যদি মারা যেয়ে থাকেন, তার মানে এই জঙ্গিদেরকে রক্ষা করার জন্য এই 4 জন মানুষ তার জীবন দিয়েছেন। এই যে 4টা জি। জীবন কি ফেরত দিতে পারবেন? জি তারা না। যেভাবে 7.62 অস্ত্র দিয়ে মানুষ মেরে এই জঙ্গিতন্ত্র কায়েম করেছে, তারাই আবার দেখেন, তাদেরই তাবেদার এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আবার সেই মানুষকে মেরেছে। সাধারণ আচ্ছা। মানুষকে মেনে ক্ষমতা দখল করেছে, আবার সাধারণ মানুষকে মেরে তাদের উপরে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। এরা কিন্তু দুমুখো সাপের মতো, এদিকেও কামড়াচ্ছে, ওদিকেও কামড়াচ্ছে। একদিকে মানুষ মেরে তার ক্ষমতা দখল করছে ইউনূস সাহেব, এখন আবার জি। যে মানুষ একটু প্রতিবাদী হচ্ছে, যে মানুষ তার সম্মান রক্ষা করার জন্য দাঁড়াচ্ছে, যে মানুষ তার আত্মসম্মানের জন্য, এটা আর কিছুই না কিন্তু, তার সম্মান, তার মর্যাদা, জি। তার পিতার মর্যাদা, তার নেতার মর্যাদার জন্য তারা দাঁড়িয়ে। জি। আমি এদেরকে শহীদ মনে করি। আমি মনে করি জি। বাংলাদেশের নতুন এই জঙ্গিদের আমলে প্রথম শহীদ যদি 4 জন হয়ে থাকে 4 জন, 20 জন হয়ে থাকলে 20 জন, 25 জনের উপরে, এরা হলো বীর। এরাই হবে জি। আসল বীরের মর্যাদা। আর বাকি যারা এই এই আগ- গত জুলাই আগস্টে যেভাবে মানুষ মারা গেছে, যাদেরকে হুম। মারা হয়েছে, মেরে তারা জি। ক্যামোফ্লেজ তৈরি করে সরকার দখল করেছে, তাদের আমি মনে করি যে এই জঙ্গিদেরকে একটা সমুচিত জবাব দিয়েছে সাধারণ মানুষ, যে জি। তোমাদের জঙ্গিপনা, তোমাদের হামলা, তোমাদের এইসব আমরা আর সহ্য করবো না। এই মানি না। গোপালগঞ্জ থেকে একটা জিনিস কিন্তু সামনে আসলো, অন্যান্য জায়গাও কিন্তু প্রতিরোধ হবে। জি, জি। গোপালগঞ্জের এই বিষয়টাকে তো নিশ্চয়ই আপনি সাধুবাদ জানিয়েছেন। দেশবাসীও সাধুবাদ জানাচ্ছে। সাধারণ শান্তিকামী মানুষ যারা, যারা স্বাধীনতার পক্ষের মানুষ, দেশপ্রেমিক মানুষ যারা, তারাও সাধুবাদ জানিয়েছে। গোপালগঞ্জবাসী প্রতিরোধ করেছে, সম্মুখ সারিতে দাঁড়িয়েছে।
এবং তারা এটা প্রোটেস্ট করেছে। আচ্ছা, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা সম্পর্কে আপনি যদি একটু বলেন, সেনাবাহিনীর ভূমিকা কি ছিল? আমরা দেখেছি লাথি, উষ্ঠা, মানব সভ্যতার অপমান যতটুকু সম্ভব বাংলাদেশের মাটিতে সেনাবাহিনী করেছে এবং করে চলেছে। গোপালগঞ্জে আমরা সেটার চূড়ান্ত পরিণতি একটা দেখতে পেলাম। ভবিষ্যতে কি দেখব জানি না। কিন্তু যেভাবে অত্যাচার নির্যাতন সেনাবাহিনী চালিয়েছে, কেউ বলছেন যে এখানে অন্য দেশের মানুষও এখানে আছে। কেউ বলছে নাকি উর্দুতে কথা বলে। কেউ বলছে নাকি জামাত শিবিরের চক্র পুলিশের ড্রেস পরে সেখানে হত্যাকাণ্ড চালিয়েছে বা আঘাত করেছে গোপালগঞ্জবাসীর উপর। আপনার কাছে কোনো তথ্য আছে কি এ বিষয়ে? আপনি যে তথ্যগুলি বললেন এই তথ্যগুলি শুনেছি। কিন্তু জি, একটা জিনিস আমি আপনাকে বলি, যে ছবিটা আমরা দেখেছি, হ্যাঁ? যে সেনাবাহিনী যেভাবে চ্যাংদোলা করে একজনকে নিয়ে যাচ্ছে, বা নিয়ে যে যাচ্ছে। ছবিটা প্রথম আসছে ফটোকার্ড যেটা আসছিল। তো জি, ফটোকার্ডে দেখে আমার কাছে মনে হয়েছে এটা বোধহয়, প্রথমে আমার মনে হচ্ছে এটা খুব সম্ভবত স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান আর্মি আমাদের এরকম বাঙালিদেরকে হত্যা করে এইভাবে ঝুলাইয়ে নিয়ে যেত। সেটার কোনো ছবি থেকে এটা এআই দিয়ে তৈরি করা। কিন্তু আমি যখন ভিজুয়ালটা দেখলাম, আমি জি। মানে আমি একদম, মানে কি বলবো, আমি চুপ হয়ে গেছি যে বাংলাদেশ সেনাবাহিনী যারা নিজেদেরকে বাংলাদেশ ব্লাড মনে করে, বাংলাদেশের রক্ত নাকি, বাঙালির রক্ত তাদের শরীরে, পাকিস্তানি রক্ত না, তারা পাকিস্তানি বীজের না, এটা বাংলাদেশি বীজের, কিন্তু তারা কি ভূমিকা রাখলো? তারা সেই আজ থেকে 50 বছর 54 বছর আগে যে পাকিস্তান সেনাবাহিনী যে নির্মমতা দেখিয়েছে, সেম নির্মমতা কিন্তু এই সেনাবাহিনী দেখিয়েছে। সেম জি। নির্মমতা কিন্তু সেনাবাহিনী তার পুরো ঘটনাবলিতে এটা ইয়ে করছে। হ্যাঁ, সেনাবাহিনীকে আপনি হয়তো তাদের ইয়ে কমান্ড সিস্টেমের মধ্যে তারা সবসময় আত্মরক্ষার জন্য বা ইয়ে করার জন্য তারা কোনো কিছু দমন করার জন্য তাদেরকে ট্রেন আপ করা হয়। কিন্তু সারা হুম, গত 10 মাস ধরে তো আমরা এটা দেখলাম না। কোথায় ওয়াকার বাহিনী ছিল গত 10 মাস ধরে? সারা বাংলাদেশ যে রেড করা হয়েছে, সারা বাংলাদেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, মব করা হয়েছে। মানে একের পর এমন কোন স্কুল নাই যে স্কুলের প্রধান শিক্ষককে তাড়ানোর জন্য চেষ্টা করা হয় নাই, পিটানো হয় নাই, গায়ে হাত তোলে নাই। এমন কোন হিন্দু অধ্যুষিত এলাকা নাই যেখানে আক্রমণ চালানো হয় নাই। এমন কোন গির্জায় পর্যন্ত হামলা হয়েছে। আপনি কোথায় ছিল তখন সেনাবাহিনী? এই সেনাবাহিনী কোথায় ছিল? আজকে এই 4টা জঙ্গি বা 5টা জঙ্গি নেতাকে বাঁচানোর জন্য সেনাবাহিনী এতগুলি লোক মেরে ফেললো, এত মানুষের উপর অত্যাচার করলো, এরকম চ্যাংদোলা করে পাকিস্তানি আর্মির মতো করে মানুষকে মেরে এবং বুট দিয়ে মাথা থেতলে দিচ্ছে সেনাবাহিনী। এই দৃশ্য বাংলাদেশের মানুষ এবং আমাদের সন্তান বা আমাদের ভাই, আমাদের চাচারা যে এই কাজ করতে পারে, এটা আমি, রাজাকাররা এগুলা করতো, পাকিস্তান সেনাবাহিনী করতো, বাংলাদেশ সেনাবাহিনী এটা করতেছে, এটা অবিশ্বাস্য। আমি আপনি জানেন, আমি ছোট ছিলাম বা স্কুলে পড়তাম যখন জিয়াউর জি, রহমানের জি। সামরিক শাসন দেখছি, কিন্তু আমি তো এগুলো দেখি না রে ভাই। আবার আমি ছোট ছিলাম, আমার মনে নেই। এরশাদ আমলেও কিন্তু আমরা এটা দেখি নাই যে পিটে চ্যাংদোলা সেনাবাহিনীর এই করে। নির্যাতন অত্যাচার কেউ দেখে নাই। আমি এইভাবে আমি কোনোদিন দেখি সেনাবাহিনীকে নাই ভাই। সবাই ভয় পেত। সেনাবাহিনী সবাইকে ভয় কন্ট্রোল পেত করতো, সেটা ঠিক আছে। ইটস ওকে। না, কিন্তু অত্যাচার সেনাবাহিনী করছে, করছে কোথায়? ধরে হ্যাঁ, নিয়ে গিয়ে তারপর তারা অত্যাচার, কিন্তু এটা প্রকাশ্যে একটা জি। বর্বরতা, মানে এটা একটা ইয়ের মতো পাকিস্তান হানাদার বাহিনী যা করছে, সেম কাজটা সেনাবাহিনী করছে। আচ্ছা, আরেকটা এটা কথা বলতে অবিশ্বাস্য। চাই যে আপনি শুধু চ্যাংদোলার কথা বললেন, কিন্তু একজনকে দেখলাম চেঁচিয়ে রাস্তার উপর, রাস্তার রোড, ওই যে ইট পাথরের সুটকির রাস্তা, সেই রাস্তার উপর চেঁচে তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, চেঁচাইয়া, ওই যে নোয়াখালীর ভাষায় যদি বলি চেঁচাইয়া নিয়ে হ্যাঁ। গেছে। এটিও তো একদম অমানবিক। মানবাধিকার সংগঠনগুলো কি বাংলাদেশে আছে? আপনার কি মনে হয়? মানবাধিকার সংগঠনগুলো আছে, অবশ্যই আছে। এদের এদের এরা হইলো যে আমেরিকার টাকা না হইলে এরা চলতে পারে না, এবং আমেরিকার টাকা জি, খেয়ে এরা চলে। এখন জি, আমেরিকা এই জঙ্গিদেরকে ইয়ে করছে, এখন এরা চুপ মেরে আছে। হ্যাঁ, এক পর্যায়ে যখন তাদের মানে যদি বিবেক তাড়না আসে, আমেরিকার টাকা খায়, হুম, এখন আমেরিকার প্রতি আনুগত্যের কারণে তারা এগুলা প্রকাশ করবে না। কিন্তু হুম। তারা না হোক, আজকে তো সোশ্যাল মিডিয়া তাদের জন্য বসে থাকবে না। মানবাধিকার চর্চা তাদের হাতের মুঠোয় এখন আর নাই। না, না, মানবাধিকারের না। তারা একমাত্র বুলি দেওয়ার নাই। এখন সোশ্যাল মিডিয়ার একটা ছেলে একটা মাত্র ইয়ে নিয়ে, মোবাইল ফোন নিয়ে, একটা ক্যামেরা ফোন নিয়ে কিন্তু সেই মানবাধিকার কিন্তু রক্ষা করতেছে। খেয়াল করে দেখেন, দেখাই দিচ্ছে। মানবাধিকার কিন্তু এখন রাস্তাঘাটে সব জায়গায় গেছে। এখন আর এই সো কল্ড মানবাধিকার, আদিলুর রহমানের মতো জঙ্গি মানবাধিকার, বা ওই আর কি যেন আরো আছে না, যে কি যেন অনেকগুলা আছে যেগুলা যে ঐকমত্য কমিশনে আছে। এইসব হুম, মানবাধিকার কর্মীর প্রতি মানুষের আর কোনো ইয়ে নাই। মানুষ কিন্তু নিজে দাঁড়ায় নিজের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা কিন্তু প্রমাণ দিয়ে দিচ্ছে। হুম, এখানে হুম, হুম। মানবাধিকার নেতারা কি বললো না বললো কি আসে যায়? আপনার চোখের সামনে কি ভিডিও আসলো? আপনি এটা তো দেখলেন। মানবাধিকার লঙ্ঘন জি। হয়েছে, আপনি এখন ওনাদের সার্টিফিকেটের আর দরকার নাই, এবং এদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হলো এখন জরুরি।
যে তোদের সার্টিফিকেট আমাদের দরকার নাই। সার্টিফিকেট এই যে মোবাইল ফোনে যে ভিডিওটা আসছে এটাই সার্টিফিকেট, দিস ইজ সার্টিফিকেট। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। জি। আচ্ছা, এটা কি সত্য? ওখানে শুনছি যে কারফিউ তো আছেই। এটা ঘোষণা দিয়েছে কারফিউ। সেখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, হাসপাতালে চিকিৎসা সামগ্রীর আম আ সরবরাহ বন্ধ রয়েছে। আ বিদ্যুৎ নেই এবং ইন্টারনেট নেই। এই যদি হয় বাংলাদেশের চিত্র, এই যদি হয় গোপালগঞ্জের অবস্থা, সারা বাংলা আমি আপনাকে একটা ভিডিও দেখাই। একটু ভিডিও দেখালে আপনি ওইটার একটু প্লিজ। বিশ্লেষণ করবেন। ভিডিওটি হচ্ছে অনেক আগের পুরনো, হয়তো আপনি দেখেছেন, অনেকেই দেখেছে। কিন্তু ভিডিওটি এখন খুব মনে পড়ে যে ইউনূস সাহেব বাংলাদেশকে কিভাবে সাজাতে চান, কিভাবে দেখতে চান, সেটি তিনি প্রকাশ ঘটাচ্ছেন। সেটিই তিনি দেখাচ্ছেন দেশবাসীকে। খুশি আছে আমাকে এই করছে, ওরা চলে যায় না। ও বলছে যে তার সরকারের স্যার, কাছে আমি তো স্যার ঢুকে পড়েন স্যার, ওই যে আমি সাইফুল আমিন আছেন, সাইফুল আমিন আছেন। তারা কিছু করতে পারতো। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখিত এসছো আজকে। আজকে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। কোথাও জায়গা দেবে না। তোমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। আপনি কি বুঝেছেন? আবার আমরা একটু যদি বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক খুশি আছে আমাকে এই করছে, ওরা চলে যায় নাই। নিষ্ঠুর কথা। তোমরা বলছে যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। এদেরকে শেষ করে দিতে হবে। সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতো না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারছো? তুমি তো দুঃখিত এসছো আজকে। দুঃখ করা যাবে না। টেস্ট আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। কোথাও জায়গা দেবে না। তোমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। আপনি কি বুঝতে পেরেছেন তিনি কি বলেছেন, কি হুমকি দিয়েছেন, তিনি তো জঙ্গিপনা ছড়িয়ে দেওয়ার জন্যই তিনি নির্দেশ দিচ্ছেন। নির্দেশ দিচ্ছেন? উনি তো এটা নির্দেশ যদিও এখন তো আগের ভিডিও। আগের ভিডিও হোক আর যাই ভিডিও হোক, তো উনি তো এখন হ্যাঁ, হ্যাঁ। এখন এই এই ভিডিওটা তো আপনি যদি একটু আপনার ইয়ে ইয়েতে স্ক্রিনে যদি আপনার দর্শকদের দেখাতে পারতেন, তাহলে দেখেন প্রধান জঙ্গি তো পাওয়া গেল আমাদের। জি, জি, শীর্ষ নেতা। হ্যাঁ। হ্যাঁ, প্রধান জঙ্গি তো পাওয়া গেল। প্রধান শীর্ষ নেতা মানে কি? ওকে তো এখন খমিনি বলতে হবে, যে জঙ্গিবাদের খমিনি। জি। এটা মাই দেশবাসী গড, দেখেছে। আমি এটা আপনি দেখি এটা নাই শুনেন কখনো। নাই না? আর না। না, উনি তো সরাসরি বলতেছে ওদেরকে গ্রামে থাকতে দেব না। হ্যাঁ। তোমরা বলতেছো আমাদের প্রশাসনে আছে, না তোমার গ্রামেও আছে। তাদেরকে উৎখাত করতে হবে। তোমরা এখানে দুঃখ প্রকাশ করলে হবে না। তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। কি বলছে ওই যে ও মাই গড। তেজি হতে হবে। তেজি হতে হবে। তাদেরকে ধ্বংস করতে হবে। এটা উনি বলেছেন সরাসরি। ও ভাই, আমি আপনি যদি একটু কষ্ট করে আমার এক সময় একটু হোয়াটসঅ্যাপে দেন, আমি এটা একটা আমার রেকর্ড হিসেবে রাখতে চাই, কারণ আই ওয়ান্ট আমি টু সি। লিঙ্কটা আপনাকে হ্যাঁ, আচ্ছা। আমি আচ্ছা লিঙ্কটা ঠিক আপনাকে অবশ্যই আজকেই দিয়ে দিব, একটু পরেই দিব। আচ্ছা ঠিক জি, আছে, বাট এইটা মাই আপনাকে গড, এটা শোনালাম। তো প্রধান জঙ্গি। আমি জি, তো এতদিন তার মুখের এই কথাগুলো শুনি নাই। এই তো প্রধান জঙ্গি, একে তো এখন অন্য একটা ইয়েতে এই তো প্রধান জঙ্গি, এবং তাকে সহায়তা করতেছে ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান বলছে হ্যাঁ, তার পাশে দাঁড়ায় থাকবে সারাক্ষণ। এই কথা বলার পর ওয়াকারুজ্জামান তার পাশে থাকে কি করে? যে হ্যাঁ, তো ওনাকে তো ওয়াকারুজ্জামান অ্যারেস্ট করে ঘোষণা নাই। দিয়ে বলছে যে ওয়াকারুজ্জামান ঘোষণা দিয়েছে যে আর গুলি হবে না, আর এই হবে না, আর সে হবে না। শেখ হাসিনা ডিফাই করলেন। উনি কনস্টিটিউশনের যে শপথ নিয়েছেন যে দেশ রক্ষা করবেন, সার্বভৌমত্ব রক্ষা করবেন, সরকার রক্ষা করবেন, উনি সেটা করলেন না মানুষ বাঁচানোর জন্য। আর এই লোকটা মানুষকে উৎখাত করার জন্য বলছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে ওয়াকারুজ্জামান। মাই হ্যাঁ, গড। এটা শুনে তো আমিও তো অবাক। আমিও তো অবাক। আমি চিন্তা করলাম আপনাকে একটু আমি শোনাই বিষয়টা। আই নেভার হার্ড অফ দিস। আমি আজকে প্রথম এটা শুনলাম, এবং আমার আরো ধারণা, মানে আমি একদিন পর্যন্ত তাকে জঙ্গিই বলছি, জঙ্গিদের ইয়ে, কিন্তু সে নিজেই জঙ্গিপনার সাথে সরাসরি জড়িত। সে তো জঙ্গিদের নির্দেশদাতা, জি, জি। সে তো খুনের নির্দেশদাতা, সে তো মানুষকে নির্মূল করার নির্দেশদাতা। হ্যাঁ, সে তো সরাসরি বলে দিয়েছে যে গ্রাম থেকে সবার নির্মূল করার নির্দেশ দিচ্ছে সে। জি। ও ও, আপনি ১ম শুনেছেন। আমি মনে করলাম আমি রিপিট করতেছি আপনার সামনে। কিন্তু দর্শক শুনেছে, অনেকেই শুনেছেন। না, আমি অনেকেই জানতাম না। শুনেছেন। তো আমি আসলে, তো আপনি জানেন আমি একটু মানে না, খুব না, না, কম বুঝছি, বুঝতে থাকি। পেরেছি, বুঝতে পেরেছি। আমি এটা আজকে আপনি আমার অনেক উপকার করলেন, যে আমি তাকে, জি। আমি যেটা সন্দেহ করতাম, আসলে সে তো আমাদেরকে মানে সকল স্বাধীনতাকামী মানুষদেরকে সে গ্রাম গঞ্জ সব জায়গাতে উৎখাত করতে বলছে।
জি, তার জি, মানে জি। দেশের সব সবাই বাহিনী কি ঘটনা ঘটাইলো? হ্যাঁ, সেটাই, সেটাই, যিনি সেটাই। জাতিকে কথা দিলেন যে গুলি করবেন না, যিনি জাতিকে কথা না, বললেন আর কিছু হবে না, তিনি তার মানে এখন তো ওয়াকারুজ্জামানের ডান হাত ইউনুস ডান হাতে ওয়াকারুজ্জামান আছে। আমরা তো একদিন ভুল করছি। তাহলে কি হ্যাঁ, এনসিপি কি? তাহলে তো এনসিপি আমার ধারণা ওয়াকারুজ্জামানের পেটের থেকেই জন্ম নিছে। জি। কেউ বলছেন এনসিপি শুধু ওয়াকারুজ্জামান সাহেব রিটায়ারমেন্টে গেলে এনসিপির চিফ হবেন। না না, এখন তো মনে হচ্ছে যে হাসনাত আর সার্জিস যে ওয়াকারুজ্জামানের সাথে দফায় দফায় যায় মিটিং করতো, ওখানে কোনো একটা হ্যাঁ, কিছু লেনদেনের ঝামেলা হতে এইভাবে ইয়ে হয়েছে, অথবা ওয়াকারুজ্জামানকে টক অফ দ্য টাউন করার জন্য। এখন তো মনে হচ্ছে ওই জন্য করা হয়েছে, যাতে তাদের নেতাকে তারা খুঁজে পায় পরবর্তীতে, যেন হ্যাঁ, উনি হ্যাঁ। এনসিপি, তার মানে ওনারা ফান্ড করতেছে, তার মানে আর্মি থেকেই এই এনসিপি হচ্ছে। এটা কি? জি, এখন তো এটাই সন্দেহ করতে হবে যে তার মানে এটা শুধুমাত্র যে মানে কি বলে ইয়ের না, কেন কিংস পার্টি বলা যাবে না, এটা তো আর্মি পার্টি। হ্যাঁ। এই যে এই ভিডিওটা আমি অনেক আগে দেখেছি। কিন্তু এই ভিডিওটা যদি বিশ্লেষণ করেন, মারাত্মক রকমের ঘোষণা এই না ভিডিওতে রয়েছে। আজকের ঘটনা আর এই ভিডিওর সাথে তো মিলে যায়। জি, জি, জি। আচ্ছা, এখন গোপালগঞ্জের যে কথাগুলো শুনি, এগুলো কি কিছুটা সত্য? বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, কারফিউ চলছে সেখানে, কেউ আমিও মুভ সেটা করতে পারছে শুনেছি। না। জি, আমিও শুনেছি, কিন্তু ইন্টারনেটের ব্যাপারে সরকার একটা স্টেটমেন্ট করেছে যে তারা কখনোই ইন্টারনেট বন্ধ করে নাই, এবং তারা অতীত সরকারের মতো করে ইন্টারনেট বন্ধ করে জনগণের মতামত তারা মতামতের পক্ষে। তাহলে জনমতের পক্ষেই যদি থাকবে, কারফিউ দাও কেন? মেরে জনমতের যদি ফেলবে। পক্ষেই থাকবে, তাহলে পিটায় মেরে ফেললে কেন? জনমতের হ্যাঁ, যদি হ্যাঁ, পক্ষে হ্যাঁ। থাকবে, চ্যাংদোলা করে উঠে নিয়ে গেলে কেন? গুলি করে মারলা কেন? হ্যাঁ, এত হ্যাঁ, মানুষ হ্যাঁ, হ্যাঁ। হাসপাতালে কেন? জনমত, এটাকে জনমত বলে? শুধু ইন্টারনেট রেখে জানো? তাহলে আমরা কেন সঠিক তথ্যগুলো পাচ্ছি না এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমরা আরো জি। কেন ইয়ে পাচ্ছি না? এটা হলো ইন্ডিপেন্ডেন্টলি কেউ হয়তো তার কোনো একটা সোর্সের মাধ্যমে কোনো একটা কিন্তু পদ্ধতিতেই সামান্য কিছু ভিডিও আসছে। তার মানে যদি ইন্টারনেট চালু থাকতো, তাহলে আরো বীভৎসতা আমরা দেখতে পারতাম। আমি আমি তো আচ্ছা, আপনি আমি আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে আমাকে একটা জিনিস দেখাচ্ছেন। আমার এতদিনকার আমি লিঙ্ক খুঁজতে পারতেছিলাম না যে এনসিপি কি শুধুই ইউনূসের স্বপ্নের জিনিস, না এখন তো মনে হচ্ছে এটা ওয়াকারুজ্জামানের স্বপ্নের জিনিস। হ্যাঁ, স্বপ্নের জিনিস, তাহলে স্বপ্নের জিনিস। এনসিপি কে বাঁচান, অত্যন্ত এই চার পাঁচটা জঙ্গিরে বাঁচানোর জন্য উনি এতগুলি লোক মারলেন মাত্র চার জবাব পাঁচটা দেবে কে? জঙ্গির জন্য। চার হ্যাঁ, পাঁচটা এটার জঙ্গির জন্য জবাব হুম, হুম, উনি, হুম। তাহলে তো এখন ওনার উত্তর দেওয়া উচিত। 7.62 কি ওনারা সাপ্লাই দিছিলেন? এই প্রশ্নটা তো আহ, এসে যায়। কথা তাহলে এসে কোথা থেকে যায়, কথা সাপ্লাইটা এসে আসলো? যায়। যেহেতু শেখ হাসিনা জি, কালকে বলছেন যে ওনার পুলিশ জি। বাহিনী 7.62 বুলেট ব্যবহার করে না, কালকে বলছেন। কালকে আচ্ছা, বলছেন, আমার আচ্ছা। জাতিসংঘকে চ্যালেঞ্জ করেছেন উনি, যে তোমরা জি। ঠিক মতো প্রত্যেকটা লাশ, শেখ হাসিনা কিন্তু স্যার, বলছেন প্রত্যেকটা লাশ উদ্ধার করো, স্যার লাশ আছেন? লাশ আছেন, ইয়া আছেন। থেকে, কবর থেকে উঠিয়ে, জি, লাশ কবর থেকে জি। উঠিয়ে তোমরা এটাকে ফরেনসিক করো, আমি ফরেনসিক করে প্রমাণ করো। আমি চ্যালেঞ্জ করছি, জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন উনি, এবং উনি অ্যামনেস্টিকে আহ্বান জানিয়ে, এবং উনি বিবিসি কে আহ্বান জানিয়েছেন যে প্রত্যেকটা লাশ বের করে 7.62 বুলেট কোথা থেকে আসছে এটা খুঁজে বের করো। তবে এখন তো মনে আচ্ছা, হচ্ছে যে 7.62 আর্মির কাছ থেকে আসছে। আর্মির লোকরা এটা বাইরে ছিল। সে- সেনাবাহিনীর অনেক সদস্য ছিল তো, সাবেক সাবেক সদস্য ছিল। আমি আরেকটা ভিডিও দেখেছি সেনাবাহিনীর এক কর্মকর্তার, সেটা আপনাকে দেখাইলে আপনি আরো খুশি হতেন। সে বলছে যে 4 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ সেনাবাহিনীর সদস্যরা অনেকে সিভিল ড্রেসে ওই ইয়ের মধ্যে ঢুকে গেছে, ঢুকে আক্রমণ করছে, প্রতিহত করছে, মারছে মানুষকে। এবং সেটার ভিতর তারা ঢুকে গেছে, পরিষ্কার বলতেছে যে আমরা তো সিভিল ড্রেসে পাবলিকের ভিতর ঢুকে যে শুরু করেছি। আর দুই একজন সাবেক কর্মকর্তা তারাই তো বলছে আমরা গুলি করছি, পিস্তল টিস্তল তো, AK-47 টেবেন কি কি দেখাইলো না, এগুলো সব ভিডিও আছে তো, ভিডিও আছে। কাজেই এইটা নিয়ে দেশবাসী আতঙ্কিত, দেশের মানুষ আতঙ্কিত। ভিডিওটা এই ভিডিওটা দেখেন প্লিজ। কোন ভিডিওটা? যাই হোক, আমাদের দর্শক মন্ডলী আপনারা যারা যুক্ত হয়েছেন, কমেন্টস গুলো আমরা পড়ছি না, কিন্তু দেখানোর চেষ্টা করছি দেশবাসী আতঙ্কিত, উদ্বিগ্ন। দেখুন, আমি অবাক হইনি, কারণ এমনটি স্বাভাবিক। জি, বুঝতে হবে যে আপনার কেন এই 16 তারিখ, 16 জুলাই বেছে নিলেন, জি, যেই দিন আমরা কোরআন তেলাওয়াত করব, দোয়া খায়ের করব, মিলাদ পড়াবো আমার ছাত্র আবু সাইদের এই প্রয়াণ দিবসে। তিনি, আমি কোনো বিতর্কে যাব না, আমি তার শিক্ষক, আমার সময় তাকে আমি ভর্তি করেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। সুতরাং আমি তার চেতনার মানুষ বলে দাবি করেন, তারা এই দিনটা কেন রক্তাক্ত করবেন? খেয়াল করেন,
আপনার কেন 16 তারিখ বেছে নিতে হবে? তারা গোপালগঞ্জে যেতেন, অন্যদিন যেতেন। ওয়াই টুডে? আজকে তো তাদের ব্যস্ত থাকা হচ্ছিল সমস্ত কিছু ক্ষান্ত দিয়ে, যেহেতু জাতীয়ভাবে দিবসটি পালনের ঘোষণাই বর্তমান সরকার দিয়েছেন, সুতরাং তিনি এবং অন্য সকল শহীদদের আপনার প্রতি সম্মান জানিয়ে তারা দোয়া খায়রে ব্যস্ত থাকবেন। যেহেতু যারা ইন্তেকাল করেছেন আমার জানা মতে এরা সবাই ইসলাম ধর্মাবলম্বী মানুষ, এবং যারা তার কমেন্টারি করছেন অধিকাংশ মানুষ এই ধর্মের অনুসারী। সুতরাং সেগুলো বাদ দিয়ে কেন তারা নতুন রক্তের হোলি খেলায় মেতে উঠলেন? খেয়াল করেন, উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা সেখানে নামকরণটাও পরিবর্তন করে ফেলেছেন। আপনার মার্চ টু গোপালগঞ্জ, তার মানে কি? আপনি একটা যুদ্ধদেহী মনোভাব নিয়ে সেখানে যাচ্ছেন, পথিমধ্যে যা পাওয়া যায় আপনি তা নিক্ষেপ করে যাবেন, মধ্যযুগীয় যে কায়দা। তো এইটি খুব ভালো করে জেলা প্রশাসন জানতেন, সমগ্র বাংলাদেশ জানে, এমনকি বিশ্ব জানে। পিপল ইন ডায়াসপোরা যারা বাংলায় কথা বলেন তারা সবাই জানেন। সেটি জানা সত্ত্বেও দীর্ঘদিনের সে ব্রিটিশ আমল থেকে এই ট্র্যাডিশনটা চালু আছে জেলা প্রশাসনে। পাকিস্তান আমলেও তা আমরা দেখেছি, বাংলাদেশ আমলেও তা দেখেছি। যখনই দেখা যায় যে যেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান, যেখানে আপনার প্রাণহানির আশঙ্কা আছে, সেখানে আগে ভাগে 144 ধারা জারি করে দেয়া হয়। সেটা না করে কেন করেননি সেটার যুক্তি আছে, কিন্তু খেয়াল করেন এই বিষয়গুলো খোলামেলা আলোচনা হওয়া দরকার। আপনার ট্যাগিং কালচার ইনস্টিটিউশনালাইজড হয়েছে বাংলাদেশে। আপনি প্রশাসনে দায়িত্বে আছেন, আপনি যদি জনস্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে, সরকারের স্বার্থে যদি একটু পদক্ষেপ গ্রহণ করেন, তখন বিশেষ করে এটা যদি এনসিপির অন্তরায় হয়ে দাঁড়ায়, তখন আপনি ট্যাগ করে দেবেন লোকটা স্বৈরাচারের দোষর। তো লোকটার ঘাড়ে তো মাথা একটা, দুটো নয়। সম্প্রতি পটিয়াতে যে কাণ্ড হয়েছে, স্বৈরাচারের দোষর হিসেবে সংশ্লিষ্ট ওসিকে ট্যাগিং করে দেওয়া হয়েছে। তো প্রশাসন যাদের হয়ে দায়িত্বটা পালন করছেন তারা তো দায় নিচ্ছে না, উল্টো মানে কিল মারার মানে ভাত দেওয়ার মুরুদ নেই, কিল মারার গোসাই, তাকে আপনার ওয়েস্ট করে দেওয়া, ট্রান্সফার করে দেওয়া। তার মানে প্রিভেল করলো কে? যারা অন্যায় আবদার করছিলেন তারাই প্রিভেল করে গেল। তো সেই ভয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়নি। এখন যখন অসমর্থিত সূত্রে প্রায় 21 জন লোক মৃত্যুবরণ করলেন, তখন আপনি টু লিটল টু লেট তিনি 140 ধারা জারি করলেন। কি কারণে করলেন? যাতে আপনার প্রশাসন অবরুদ্ধ হয়ে না পড়ে। যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, স্থানীয় জনগোষ্ঠী তারা রুখে দাঁড়িয়েছেন, এবং আমি অসমর্থিত সূত্রে শুনলাম যে এই কারফিউ জারি করার পরেও জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করা হয়েছে। তার মানে লোকজন কি পরিমাণ ক্ষিপ্ত যে তারা গুলি, সাজোয়া যান, কোনো কিছুর ভয় আর করছেন না। এটা কিন্তু মারাত্মক বিষয়। এই স্পিরিট যদি একবার ছড়িয়ে পড়ে তড়িৎ গতিতে সমগ্র দেশে, পুরো ফাসাদ কিন্তু ভেঙে পড়বে। এটা একটা বড় বাবলের ছোট্ট একটু ফুটো করে দেন, পুরোটা ধপাস হয়ে যাবে। 21 জন নিশ্চিত, 21 জন যে মৃত্যু মেরে ফেলছে, এই কথাটা কি নিশ্চিত আপনি? এটা ভাই বিবিসি বলেছে 4 জন, বিবিসি বলেছে 4 জন। তারপরে আপনার একটা ডেথ সার্টিফিকেটের বিষয় আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে, সেটা অসমর্থিত সূত্রে প্রথমে আমরা শুনেছি 9 জন, পরে এটা বাড়তে বাড়তে 21 গিয়ে দাঁড়িয়েছে। এখন এটার বেশিও ক্যাজুয়ালিটি হতে পারে, কারণ যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা পরবর্তীতে মৃত্যুবরণ করতে পারে প্রচুর রক্তক্ষরণের কারণে, বা দুর্বল চিত্তের মানুষ কেউ যদি থাকেন, তার হার্ট নড়বড়ে, তাহলেও হতে পারে। তো এখন যে বিষয়টা, আপনি এই যে রক্তের হোলি খেলাটা খেললেন এমন একটি দিবসে, যেটি জাতীয়ভাবে স্বীকৃত একটি দিবস, শহীদ দিবস। এখন আপনি তো আরো নাগরিক হত্যা করে ফেললেন, যাদের প্রত্যেকটা 21টা লোকের স্বাভাবিক মৃত্যুর অধিকার ছিল আন্তর্জাতিক আইন অনুসারে। আপনি তাদের অপমৃত্যুর দিকে ঠেলে দিলেন। প্রত্যেকের স্বপ্ন ছিল, প্রত্যেকের পরিবার আছে, অবিবাহিত থাকলে মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে তো আপনি বঞ্চিত করলেন। এর দায়িত্ব আপনাকে নিতে হবে। এবং ইন এ ওয়ে টেকনিক্যালি স্পিকিং ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, ভয়ঙ্কর অপরাধ। কিন্তু
জি, জি, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি সাইফুল সাহেব আপনি একটু বলবেন প্লিজ এটা কলিমুল্লাহ সাহেব যেটা বললেন এটার পরিপ্রেক্ষিতে আপনি একটু আপনার মন্তব্য শুনতে চাই। আমি কলিমুল্লাহ ভাই যেটা বলছেন তার বাইরে তো আমার কোনো মতই নাই, কিন্তু আমি একটা জায়গায় কলিমুল্লাহ ভাইয়ের কাছে বাহিনীর কর্মকর্তা, কিন্তু সেই জি, সেনাবাহিনীর যে নির্মমতা দেখিয়েছে সেই নির্মমতা আমার কাছে মনে হচ্ছে এটা পাকিস্তান হানাদার বাহিনী যেই আমি প্রথম দুটো ফটোকার্ড একটা ফটোকার্ড দেখেছিলাম, যে ফটোকার্ডের মধ্যে আছে পাকিস্তান সেনাবাহিনী আমাদের একজন বাঙালিকে মেরে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। আরেকটা ফটোকার্ডে দেখলাম আরেকজনকে নিয়ে যাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা এআই দিয়ে তৈরি, মানে ওই ফটোকার্ডটাকে এখনকার মতো করে রঙিন টঙিন করে এটা করা হয়েছে। কিন্তু বানিয়েছেন পরবর্তী জি, যখন আমি ভিডিওটা দেখলাম আমি হতবাক যে 1971 সালে পাকিস্তান বাহিনী যেটা করেছে, তারা তো পাকিস্তান ব্লাডের ছিল, তারা পাকিস্তানি ছিল, ওয়েস্ট পাকিস্তানি ছিল, তারা পাঞ্জাবি রক্ত বা পাঠানি রক্ত বা অন্য রক্ত, বাঙালি রক্ত না। জি, আমাদের সেনাবাহিনী এখনকার সেনাবাহিনী তো সে পাকিস্তান একাডেমি থেকে পাশ করা লোক না, যে ঠিক না, আছে না, বাঙালিরা পাকিস্তান একাডেমিতে ট্রেনিং দিতে গিয়া পাকিস্তান ব্লাড হয়ে গেছে, বাঙাল ব্লাড চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই এই সেনাবাহিনী তো বাঙাল ব্লাড, মানে হয় আমার ভাই বা আমার ভাতিজা অথবা আমার চাচা অথবা আমার খালু অথবা আমার খালাতো ভাই অথবা আমার খালাতো ভাইয়ের ছেলে বা মেয়ে, এদের তো বাংলাদেশের ব্লাড। সেই বাংলাদেশের ব্লাড বাঙালি হয়ে আরেকটা বাঙালিকে চ্যাংদোলা মেরেছে তো মেরেছে, সেই পাকিস্তানি কায়দায় চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। আরো একটা দেখেন, আপনি মনে আছে কিনা পাকিস্তানিদের দেখবেন একটা ছবি আছে, তারা বুট দিয়ে লাথি মারতেছে ইয়েদেরকে, বাঙালিদেরকে, ঠিক আছে, বুটের লাথি। আপনি দেখেন আরেকটা ছবি আসছে এই গোপালগঞ্জ থেকে, যে একজন মৃত প্রায়কে মাথার মধ্যে বুট দিয়ে লাথি মারছে। ভাই, ভাই এরা কি বাঙালি আসলে, নাকি আসলেই এরা এই যাবৎকালের মধ্যেই সেই পাকিস্তানি রক্তধারা বহন করে থাকা লোকজন? একটা বাঙালি আরেকটা বাঙালির প্রতি আপনি গোলাগুলি করছে, আচ্ছা, তা আত্মরক্ষা তো যদি যুক্তি দেয় আত্মরক্ষাতে গোলা, তাও তো গুলি করতে পারেন না আপনি। আপনি নিজেই ঘোষণা দিয়েছেন 5ই আগস্ট যে আর গুলি হবে না, আমি সকল সেনাবাহিনীর সদস্যকে বলে দিয়েছে আর গুলি হবে না। তো আপনি তো 5 আগস্ট জাতির দায়িত্ব নিয়েছিলেন, সে জাতির ওয়াকারুজ্জামান সাহেব সে জাতির দায়িত্ব নিয়ে আজকে উনি আবার গুলি চালাইছে। কারণ আমি কেন বলি এটা পুলিশের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা হচ্ছে যে পুলিশ করেছে। পুলিশের আইজিপি স্পষ্ট বলেছে যে আমাদের কোন ফোর্সের কাছে এখন আর লাইভ অ্যামুনিশন নাই, ঘোষণা দিয়েছে উনি, কিন্তু প্রেস ব্রিফিং করে বলেছেন যে আমাদের পুলিশের কাছে কোনো লাইভ অ্যামুনিশন নাই, তার মানে রাবার বুলেটস। তো রাবার বুলেটস জি, তো এত মানুষ মারা যাওয়ার কথা না। 4 জন মানুষ তো মারা গেছে, একদম ধরেন সরকারি ভাষ্য এটা 4 জন, একটা ডেথ সার্টিফিকেট পাওয়া গেছে, যে 4টা মানুষের শরীরে তো বুলেট ঢুকছে নাকি, সে বুলেটটা কোথা থেকে আসছে? এটা আর্মি। আর্মি তো সিদ্ধান্ত নেওয়া এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হোসেন বাঙালির প্রতি আর গুলি হবে না, তার সেনা সদস্য কোথায় সে সিদ্ধান্ত? উনি ওনার সিদ্ধান্ত থেকে ওনার অঙ্গীকার থেকে উনি ওনার শপথ থেকে বেরিয়ে গেছেন। উনি উনি ইউনুসের জঙ্গিপনার সহকারী হিসেবে আবির্ভূত হয়েছেন। এখন আপনি আপনি আমাকে যে ভিডিও দেখেছেন আমি তখন বলেছিলাম কলিমুল্লাহ ভাই কথার সাথে আমি একমত যে আজকে এটা প্রমাণিত যে এনসিপি শুধুমাত্র ইউনুসের বাহিনী না, এটা ওয়াকারুজ্জামানের বাহিনী। তারা নিজেরা নাটক করেছিল যে হাসনাত আইসা যে চিল্লাচিল্লি করলো, এই করলো সে করলো। তা না হলে দেখেন এই যখন চিল্লাচিল্লির পরেও এই সেনাবাহিনীর সদর দপ্তর উড়িয়ে দেবে, ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে, এরকম হুমকি দেওয়ার পরেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয় না, উল্টা ডেকে নিয়ে চা পানি খাওয়াইছে, তাকে নাস্তা করাইছে, শোনা যায় যে তাকে লাঞ্চও করাইছে, করে নাই। তারপরে দের সাম লিঙ্ক। ভাই এই সন্দেহ করলে আপনি কি আমাকে ইয়ে করতে পারবেন যে আমি এখন সন্দেহ করি যে এই এনসিপি তে আমার ধারণা সেনাবাহিনীরই একটা ইয়ে, অতীতের মতো সেনাবাহিনী যেভাবে দল গঠন করে সেই পদ্ধতি করে, তার মানে সেনাবাহিনী কেন এদেরকে এই 5-6টা পান্ডা এবং গুন্ডাকে রক্ষা করার জন্য বা জঙ্গিকে রক্ষা করার জন্য সেনাবাহিনী সাধারণ মানুষের উপর গুলি চালালো? কারণ সাধারণ মানুষদের তার প্রতিরোধ করেছে কে? সাধারণ মানুষ তার জন্মভূমিকে প্রতিরোধ করেছে, এটাই হলো জন্মভূমিকে রক্ষা করেছে। জন্মভূমিতে যারা দখল করতে আসছিল তাদেরকে প্রতিরোধ করেছে, কারণ তারা ঘোষণা দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ। এবং আমি গোপালগঞ্জ সার্জিসের আপনি যদি স্ট্যাটাস যেদিন তারা ঘোষণা দেয় মার্চ টু গোপালগঞ্জ, আমরা যাব ফ্যাসিস্টদের আস্তানা গোপালগঞ্জ, তার মানে কি ফ্যাসিস্টদের আস্তানা গুড়িয়ে দেওয়ার জন্য গেছে তারা। তারা যেমন ঘোষণা দিয়েছিল যে মার্চ টু ঢাকা, মনে আছে? এক দফার জি, সময় তারা বলছে জি, মার্চ টু জি, জি, ঢাকা, তো মার্চ টু হুম, গোপালগঞ্জ তারাই তো বলছে, এবং তারা বলছে ফ্যাসিস্টের আস্তানা তারা গুড়িয়ে দেবে। তো যদি তাই হয়ে থাকে, সেনাবাহিনী ফ্যাসিস্টের আস্তানা গুড়িয়ে দেওয়ার সহায়তা করেছে, তো ফ্যাসিস্টের আস্তানা কি বঙ্গবন্ধু বাংলাদেশের ফ্যাসিস্টের আস্তানা? এই সেনাবাহিনী বঙ্গবন্ধুর ইয়াতে আদর আপ্যায়নে বড় হয়েছে, এই সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নিয়েছে,
এই সেনাবাহিনী বাংলাদেশের ব্লাড খেয়ে এই এত বড় হয়েছে। এই সেনাবাহিনী বাংলাদেশের নাম ব্যবহার করে বিশ্বের শান্তি রক্ষা মিশনের নামে টাকা কামাই করে আর বাংলাদেশে গোলাগুলি করে মানুষ মারে। আপনি বলেন তো আমরা কোথায় যাবো তাই? জি, জি, এখন তো অনেক শুধুমাত্র এই জঙ্গিদের হাতে রক্ষা না, এই সেনাবাহিনীর হাতেও তো রক্ষা পাওয়ার ব্যাপার হয়েছে, এই সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার ব্যাপার হয়েছে, কারণ তারা মানুষ মারছে, সাধারণ মানুষ মারছে। জি, জি, ধন্যবাদ আপনাকে স্যার। আপনার কাছে একটা কমেন্টস দেখলাম যে ওই যে আপনি কি এই মৃত্যুকে অপমৃত্যু বলছেন কিনা? একজনে কমেন্টস করলো যে আহ, গোপালগঞ্জে যারা নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন বা যাদেরকে মারা হয়েছে, এই ধরনের একজন কমেন্টস করলো। আমি জানি না, এখানে দেখলাম শুধু। আপনি সেনাবাহিনী নিয়ে আমাদের আর কোনো কথা নাই, আইন শৃঙ্খলা বাহিনী কিছু কিছু কথা শুনলাম স্যার। আপনার কাছে আমার প্রশ্ন যে সেখানে নাকি ইন্টারনেট বন্ধ করা হয়েছে, হসপিটালগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে, কারফিউ জারি করা হয়েছে, বিদ্যুৎ নেই, এই ধরনের নানাবিধ কথা শুনতে পেয়েছি। আপনার কাছে কতটুকু তথ্য আছে স্যার এই সম্পর্কে যদি একটু কিছু বলেন? ধন্যবাদ। প্রথমে আমি বিষয়টা ক্লিয়ার করি। আমি যেটা বলবার চেষ্টা করছি আপনার এখানে এলসওয়্যার, যে প্রতিটা মানুষের, তিনি যেই দেশের নাগরিক হন, যেই এথনিক কম্পোজিশনে মানুষ হন, তার স্বাভাবিক মৃত্যুর অধিকার আছে। ইয়েস, এখন অস্বাভাবিক মৃত্যু, এটা অপঘাতে হোক বা যেভাবেই হোক, সেটি কিন্তু জি, একজন মানুষ ডিজার্ভ করেন না। আজকে যে 21 জন অসমর্থিত সূত্রে জানা গেল মৃত্যুবরণ করলেন, তাদের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি, তাদের আপনি অসময়ে অকালে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। সুতরাং এটি অপমৃত্যু, স্বাভাবিক মৃত্যু নয়, অপমৃত্যু। বা যেভাবেই বলেন আপনি, অপঘাতে তাদের মৃত্যু, স্বাভাবিক মৃত্যু, অপমৃত্যু কিংবা হত্যা, যে মানে তারা তো বেঁচে আচ্ছা নেই। হ্যাঁ, সেই অর্থে হ্যাঁ, তাদের স্বাভাবিক মৃত্যু নয় এটা। না না হয় জি, না, ডেফিনেটলি না। তাদের বাঁচবার অধিকার আছে, স্বাভাবিক মৃত্যুর অধিকার জি, আছে প্রতিটা মানুষ। এই 21 জন মানুষকে জি। যে আপনি আগে ভাগে লোকান্তরিত করে দিলেন, এটি তো অস্বাভাবিক একটা কাজ, স্বাভাবিক নয়। মাদারীপুর গোপালগঞ্জবাসী তো বলবে যে তাদের নাগরিককে, তাদের মানুষকে, তাদের আত্মীয় স্বজনকে হত্যা করা হয়েছে, তারা শহীদ Definitely, সেখানকার, definitely, সেটা তারা বলবে। অবশ্যই। জি, হ্যাঁ, অবশ্যই। যদি শহীদ বলেন ছিল সেটি না, তারা অতিশয়োক্তি হবে না, অতিশয়োক্তি হবে আত্মরক্ষার না। জন্য আত্মরক্ষার জন্য দাঁড়িয়েছে। তাদের এলাকা আক্রান্ত হচ্ছে, এলাকার মানুষ আক্রান্ত হচ্ছে, তারা আত্মরক্ষার জন্য সেখানে দাঁড়িয়েছে। কাজে তারা তো তাদেরকে শহীদ Definitely, হিসেবে ঘোষণা করতে পারে। জি, অবশ্যই, অবশ্যই। এখন যে বিষয়টা সেটি হচ্ছে, আপনার আমাদের সশস্ত্র বাহিনী কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জি, অধীনে। প্রতিরক্ষা মন্ত্রী কে? স্বয়ং প্রফেসর ইউনূস। এবং সেখানে আবার জি, সহভাগিতা করছেন নিরাপত্তা উপদেষ্টা ওদের মাননীয় খলিলুর রহমান। খলিলুর রহমান। জি, এখন ক্লাইভের সেই দ্বৈত শাসনের কথা তো আমরা ভুলে যাইনি। জি, দ্বৈত শাসন সবচাইতে ভয়ঙ্কর শাসন, বাক পাসিং এর জন্ম দেয়, কেউ দায় নিতে চান না। কিন্তু এই জি, যে ঘটনাগুলো, তার পেছনে আছে রুলস অফ এঙ্গেজমেন্ট। যে কোনো একটা বাহিনী যখন কোথাও ডিপ্লয়েড হয়, তাকে কি করা যাবে কি করা যাবে না সেটার একটা নির্দেশনা প্রদান করা হয়। সেটা কোত্থেকে আসে? ডেফিনেটলি তার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আসে। এবং সেই মন্ত্রণালয়ের পলিসি মেকার কে? কাগজে পত্রে প্রফেসর ইউনূস, কার্যত খলিল মহোদয়। এবং ও, এখন যে ঘটনাগুলো ঘটেছে, জি, পরিপূর্ণ দায় কিন্তু এই দুজনকে নিতে হবে। এবং আমি বলবো অ্যাজ এ হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, যে কাণ্ডটা হয়েছে, ইটস ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, ভয়ঙ্কর অপরাধ। কিন্তু আপনি 10টা নোবেল পেলেও কিন্তু মাফ নেই আপনার। আপনি যত বড় পাওয়ারফুল লোকই হন না কেন, যত বড় মার্কেটিং ম্যান হন না কেন, যত বড় মাঠের খেলোয়াড় হন না কেন, দায় আপনাকে কিন্তু নিতেই হবে। আচ্ছা, সুতরাং আপনার জি, এই যে বিষয়টা, যারা 3 বাহিনী কমান্ড করছেন, তাদের নির্দেশনা আসে কোত্থেকে? ওই মন্ত্রণালয় থেকে। মন্ত্রণালয়ের জি, মন্ত্রী কে? প্রফেসর ইউনূস। এবং তিনি আপনার যখনই হাই রিপ্রেজেন্টেটিভকে এলিভেটেড করে আপনার জি, নিরাপত্তা উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় প্রদান করেছেন, সেখানে কিন্তু প্রতিরক্ষা বিষয়টাও তার এখতিয়ারে চলে এসছে কিছুটা হলেও। হুম, 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 তো ফলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? জি, এই যে 21 জি, জন মৃত্যুবরণ করলেন, এর দায় জি, পরিপূর্ণভাবে প্রফেসর ইউনূস এবং খলিল সাহেবের। জি, জি, ধন্যবাদ স্যার। আচ্ছা সাইফুল ভাই, আপনার এই বিষয়ে নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার যে কথাটি বললেন যে চিফ যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাই তো স্যার? না?
প্রতিরক্ষা যেহেতু মন্ত্রী পরিষ্কার, এটা কোনো মানে অস্পষ্টতা নেই। অস্পষ্টতা নেই। খলিল সাহেব যেহেতু সেকেন্ড ম্যান, পুরো দায় দায়িত্ব এই যে অসমর্থিত সূত্রে স্যার যে কথা বলেন 21 জনের মৃত্যু, 21 জন শহীদ হয়েছে, 21 জনকে মেরেছে, সেই 21 জনের দায় দায়িত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খলিল সাহেবের। আপনার মতামত একটু জানতে চাই। অফকোর্স তাদের হাতেই তো রক্তটা তো তাদের হাতে। এবং যারা আচ্ছা, গুলি করেছে তারা তো হলো ধরেন তাদের অর্ডারে করেছে, তারা হলো ডিরেক্টলি মানুষকে মেরেছে, কিন্তু পলিসিগত ভাবে কারা মেরেছে, তাদেরকে নির্দেশটা কে দিয়েছে, তাদেরকে এই পলিসিটা কে দিয়েছে যে গোপালগঞ্জে তোমরা গুলি করবা, কে এবং দিয়েছে? তারা দিয়েছে। এখানে আমি যদি একটু ইফ ইউ অ্যালাউ মি, আমি অ্যাড করব, জি সেটি হচ্ছে জি 5 তারিখ নয়, 3 তারিখে অগস্টে গত বছর আপনার মাননীয় সেনাপ্রধান দরবার আহ্বান করেছিলেন। সেখানে সবার ঐকমত্য হয়েছিল যে আমার দেশের নাগরিকদের বুকে আমরা গুলি চালাবো না, পরিষ্কার। জি। খেয়াল করে সেটা এখন কি এরা না, দেশের না, নাগরিক না? ওই রুলস অফ এঙ্গেজমেন্টটা কবে হয়েছিল? তখন প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হুম হুম খেয়াল করেন, হুম সেই সময় জি সেই নীতি গৃহীত হয়েছে এবং সেটি কিন্তু এই গতকাল পর্যন্ত বহাল ছিল। রুলস অফ এঙ্গেজমেন্টে পরিবর্তন কোন প্রতিরক্ষা মন্ত্রীর দ্বারা হয়েছে, কার আমলে হয়েছে? খেয়াল করেন। সুতরাং দায় কিন্তু জি আমি বাহিনী প্রধানদের দেব না, আমি দায় সাইফ পরিপূর্ণ ভাবে দেব আমাদের যিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং তার যিনি সেকেন্ড ইন কমান্ড। জি সাইফুল ভাই বলেন এবার। আমি ওনার সাথে একমত, কিন্তু একটা জায়গাতে আমি বলতে চাই, দায় তো অবশ্যই যে নীতি নির্ধারণ করবে তার। শেখ হাসিনা যে নীতির কথা, যে গুলি না চালানোর যে নীতিটা, সে শেখ হাসিনার দায়িত্বের মধ্যে হচ্ছে, এখানে ইউনূস ভাই অবশ্যই একমত। কিন্তু ওয়াকারুজ্জামান তো তার দরবারে সেনাবাহিনীর কাছে অঙ্গীকার করেছিলেন যে তিনি সেনাবাহিনীর থেকে যে দাবিটা উঠেছে যে গুলি করা যাবে না, সেটার সাথে উনি একমত হয়েছেন এবং জি সেনাবাহিনীতে সেটাকে উনি কার্যকর করেছেন। সেটা শেখ হাসিনার আমলে হক, যার কারণে এটা শেখ হাসিনাকে বলেই এটা করা হয়েছে। ওকে, এটা যদি ধরে নেন এবং উনি যদি 5ই আগস্টের বক্তৃতাটা শুনেন, উনার একদম আমি ডায়েরিটা বের করলে বলতো, আমার কাছে একদম লিখিত আছে উনি কি কি বলেছেন। উনি স্পষ্ট বলছে, আমি সেনাবাহিনীকে বলে দিয়েছি, সেনাবাহিনীর সদস্যদেরকে বলে দিয়েছে আর গুলি চলবে না। উনি বলে দিয়েছে হুম যা কেউ গুলি করবে না, না আর গুলি চলবে না, কেউ গুলি করবে না, এটা আমার নির্দেশ দেওয়া আছে। এটা নির্দেশ কিন্তু উনি 3 তারিখেই দিয়েছেন, এটা উনি জি 5 তারিখে মুখে ঘোষণা দিয়েছেন। ওকে, তো সেটা চেঞ্জ হলো, তো ওনার ভাষ্য যে কলিমুল্লাহ ভাই বললেন যে কালকে সেনাবাহিনী গুলি করলো, তাহলে দায়টা কিন্তু ওয়াকারুজ্জামান এড়াতে পারবে না। ওয়াকারুজ্জামান আমি এখানে একটু বলি কেন নয়, মানে পরিষ্কার থাকা ভালো বিষয়গুলি সম্পর্কে, অস্পষ্ট জি থাকা উচিত ক্লিয়ার না। করেন জি 5 তারিখে টেকনিক্যালি স্পিকিং সরকার ছিল না, সরকার প্রধান টেকনিক্যালি ডিফ্যাক্টো সেন্সে ছিলেন না। এবং সরকার প্রধান কবে দায়িত্ব নিলেন? পরবর্তী সরকার প্রধান 8 তারিখে 8 তারিখ। এবং 8 জি তারিখে যেহেতু প্রফেসর ইউনূস দায়িত্ব নিয়েছেন, তখন থেকে কিন্তু এই যে 5 থেকে 8 এই সময় যেহেতু সরকার ছিল না, আমাদের বাহিনী প্রধানরা ছিলেন ফ্রি টু এক্সপ্রেস অ্যান্ড কাম আপ উইথ এনি রুলস অফ এঙ্গেজমেন্ট। যখনই প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পোর্টফোলিও নিয়ে নিলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, তখন থেকে কিন্তু রুলস অফ এঙ্গেজমেন্ট চেঞ্জ হয়ে গেল এবং স্বাধীনভাবে মতামত প্রকাশের আর কোনো সুযোগ থাকলো না কিন্তু বাহিনী প্রধানদের। জি একটু কিন্তু সাইফুল ভাই এখানে কলিমুল্লাহ ভাই, বলেন আমি একটু আপনাকে জাস্ট এটা ফাঁক ফোকর দিয়ে কথাটা বলি। সেটা হলো, কোনো না কোনো ভাবে সেনাবাহিনীকে কিন্তু ম্যাজিস্ট্রেসি দেওয়া আছে। জি, তো না সেনাবাহিনী এমএসসিসি দেয়াই আছে তো, কোনো না এই হবে না, ম্যাজিস্ট্রেসি পাওয়ার কে দিয়েছেন? দেওয়াই আছে আবারও কিন্তু আপনি সেই হুকুমদাতা হিসেবে আপনি ইউনূসই একমাত্র দায়ী, কিন্তু অবশ্যই অবশ্যই অপারেশনাল দায়িত্বটা কার? অপারেশনাল দায়িত্বটা ওই যে সেনাপ্রধানের। অপারেশনাল দায়িত্বটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে রুলস অফ এঙ্গেজমেন্টের দ্বারা। খেয়াল করেন, আমি যখন কোথাও হ্যাঁ, ডেপ্লয়েড হব, আমাকে যেই নীতিমালা বেঁধে দেওয়া হবে ওই ফ্রেমওয়ার্কে আমাকে কাজ করতে হবে, বাইরে যাওয়ার সুযোগ নাই। না, কিন্তু সেনাপ্রধান তো কথা দিয়েছিলেন, আমাদের জনগণের দায়িত্ব উনি ওটা নিয়েছেন। কখন? দেখেন জিনিসটা, সেটা হলো যে আপনি বলছেন ডিফ্যাক্টর তখন ভ্যাকুয়াম ছিল, সেই ভ্যাকুয়ামের সময় সেনাপ্রধান দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সেনাপ্রধান কি একবারও বলেছেন একেবারে যে স্বাধীন ছিলেন তখন, একেবারেই স্বাধীন ছিল ওই অর্থে, মাথার উপরে ছাদ নেই। ছাদ নেই, একেবারে স্বাধীন ছিলেন। কিন্তু আপনি যদি
থিওরিটিক্যালি আসেন, এই ইউনূসের ক্ষমতার পিলার কারা? আপনি জাস্ট এটুকু বলেন, ক্ষমতার সেনাবাহিনী। পিলার কারা? এক তার নম্বর হলো ক্ষমতার রিজিওনাল। পিলার এনসিপি। আপনি এনসিপি তো না, আপনি কেন বলছি যে আপনি বলতেছেন আইনের ব্যাখ্যা দিয়ে, কিন্তু আমি যদি বলি আপনাকে জাস্ট জাস্ট বিবেকের কাছে প্রশ্ন করে যদি বলি, ইউনূসের ক্ষমতার ইয়েগুলো ফাউন্ডেশনটা কি কি? এনসিপি তার নিয়োগদাতা, কিন্তু সেনাপ্রধান কি বলেছিল? আমি ইউনূস সাহেবের সাথে সবসময় থাকবো, উনি কথা দিয়েছেন। তো উনি একটা সহযোগিতা করে যাবে। ফাউন্ডেশন। আর ৩ নম্বর ফাউন্ডেশন কারা? রাজনৈতিক দলগুলো, তাই তো? এনসিপি এখন উনি এই কি না যে ইউনূস সাহেব তার ক্ষমতার পিলারের একটাকে নিয়ে উনি নাচতেছেন, আরেকটাকে ব্যবহার করতেছেন, এবং এনসিপি দায়ী হবে কেন? এনসিপি এই ঘটনার জন্য এনসিপি দায়ী হলো, এনসিপি এরকম হুমকি না দিলে এটা হতো না। কিন্তু সেনাপ্রধান কি একটা আরেকটা পিলার না? যে সেনাপ্রধান এই সরকারের ক্ষমতার একটা পিলার, উনি তো এখন পর্যন্ত ডিসেম্বরের নির্বাচনের কথা থেকে সরেছেন? সরেন নাই। তো যদি নাই সরে থাকেন, তাহলে উনি কিন্তু এখন পর্যন্ত ইউনূসের ক্ষমতার একটা পিলার। এটা আপনি যেইভাবেই বলেন না কেন, আইনগত রুলস অফ এঙ্গেজমেন্ট এগুলো আমরা বলতে পারবো, আইনি বিচারের কথা বলতে পারি, কিন্তু আপনি আমার বিবেকের দায়বদ্ধতা থেকে আমি আপনাকে বলি, এই গোলাগুলির জন্য ইউনূস যেরকম দায়ী, একই সঙ্গে ওয়াকারুজ্জামানও দায়ী। কারণ আপনি এই বিবেকের দায় না, শুধু আপনার নৈতিক দায় আপনি এড়াতে পারবেন না। আপনি হয়তো বলবেন কোন এক সময় যদি বিচার হয়, তখন ওয়াকারুজ্জামান যদি আসাম, সে বলবে আমাকে নির্দেশ দিয়েছে, এটা করেছি আমি, আমরা করতে বাধ্য হয়েছি, এটা তো বলবে। কিন্তু উনি তো আবার ওই কথাগুলোই আসবে যে উনি কিন্তু বলেছেন ওয়াকারুজ্জামান এই ইউনূসের সাথে সবসময় থাকবেন, এবং ইউনূস যা বলবে তাই করবেন। উনি তো সেটি ওনার বিবেক দ্বারা, আজকে উনি যদি তো ওনার ভিন্ন বিবেক দ্বারা কোনো বলেছেন। প্রতিরক্ষা মন্ত্রী থাকতেন, যদি ভিন্ন সরকার প্রধান থাকতেন, যে কোনো সেনা প্রধান তা বলতে বাধ্য, অ্যাজ পার কনস্টিটিউশন। আমি তো আপনাকে এখন সেটা যদি বলেন, তাহলে তখনকার হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, সেটার দায় শুধুমাত্র শেখ হাসিনার কেন? সবারই তো হবে। যদি সবার হয়, আপনি দেখেন সবারই তো করতেছে। হুকুমদাতা এক জিনিস, যে কার্যকর করছে সে এক জিনিস, যে একদম মাঠে কাটছে সেও কিন্তু অপরাধী। সো হুকুম যতই ইউনূস দেখ, ওয়াকারুজ্জামান এই দায় থেকে মুক্তি পাবেন না। কারণ ওয়াকারুজ্জামান নৈতিক ভাবে এখানে দোষী, শুধু দোষী না, এখন ওনার হাতে রক্ত, কারণ ওনার বাহিনীর বুলেটে কিন্তু মানুষ মারা গেছে। আচ্ছা, আমরা এবং এটা যে থেকে গুলি এবার বেরিয়ে করেছে, আসি। যে আমরা যে গুলি জি, করেছে সে যেমন দায়ী, যে নির্দেশ দিয়েছে সে যেমন দায়ী, মানে সরাসরি যে অপারেশনাল নির্দেশ দিয়েছে সে দায়ী, আবার অপারেশনের হুম, জন্য যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেও দায়ী। ৩টা দায়ী কিন্তু এখানে জি। আছে। এখানে আচ্ছা, এককভাবে আমি ইউনূসকে শুধু ইয়া দিলে বলছেন আরকি উনি সেই অর্থে বলছেন। নীতিগত, নীতিগত, অবশ্যই নীতিগত, জি, হুকুমদাতা, নীতিগত, হ্যাঁ। হুকুমদাতা নীতি শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগটা, এটা তো হুকুমের অভিযোগ, সেখানে কাউকে গুলি করছে? যদি না, ওনার প্রমাণ হয়, তো হুকুমদাতা হিসেবে ওনার এছাড়া তো ওনার হ্যাঁ, কোনো দায় নাই। কিন্তু যে গুলি করছে হুকুম সে কি পার পাবে? না, বা যে ও পুলিশ প্রধান আচ্ছা, গুলি আচ্ছা, করছে সে আচ্ছা, কি পার আচ্ছা, আচ্ছা। পাবে? যে আচ্ছা, ওসি, আচ্ছা, আচ্ছা। যে গুলি যে ওসির নেতৃত্বে পুলিশ বাহিনী ছিল, সেই ওসি কি দায় পার পাবে? পার পাবে না। হুম, কারণ আচ্ছা, আচ্ছা। চেইনে আপনি কিন্তু ডিরেক্ট হত্যাকারী এক জিনিস, যিনি নির্দেশদাতা তিনি এক জিনিস, যিনি পরিকল্পনাকারী তিনি এক জিনিস। আপনি প্রত্যেকটা মামলাগুলো দেখেন, পরিকল্পনাকারী এটাও খোঁজা হয়। কেন খোঁজা হয়? খোঁজা হয় হলো যে জি, মূল তো আসলে ওরা। এখনো বলা হয় না, জি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাদেরকে খুঁজে পাওয়া যায়নি, এখন পর্যন্ত তাদের খুঁজে বিচার হয়নি, বলে না? ও হ্যাঁ, 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 পরিকল্পনাকারী তো হ্যাঁ, একটা হ্যাঁ। আছে, নির্দেশদাতা জি, একজন জি, আছে। জি, জি। আমি ঠিক আছে, অনেক আমি এটা ধন্যবাদ। ডিবেটের ক্ষেত্রে কলিমুল্লাহ ভাই আপনাকে বুঝালাম, শুধুমাত্র ইউনূস এককভাবে দায়ী না, এখানে ওয়াকারুজ্জামান সমানভাবে ইয়ে অভিযুক্ত হবেন। এবং ফিল্ডে যারা ছাড়পত্র নিয়ে আমরা যাই, তার মানে তারা জানে আচ্ছা, এরকম ঘটনা হইতে পারে, এবং তারা এই জন্য প্রভাবিত করছে প্রশাসনকে, যেন প্রশাসন এভাবে গুলি চালায়। এরাও কিন্তু দায়ী হবে, কারণ তাদের তারা পুলিশ প্রশাসনের ক্লিয়ারেন্স নিয়ে গেছে। আপনি কেউ কিন্তু জি, পার পাবে না, কিন্তু আজ হোক কাল হোক, মানবতার জি। বিচার হোক। আর কি পড়তে অসুবিধা হয়। ওই অনেক কমেন্টস আসছে, তো আমি আসলে অস্থির হয়ে যাচ্ছি। আসলে আপনারাও উদ্বিগ্ন, দেশবাসী উদ্বিগ্ন। আপনাদের কমেন্টস গুলো আমি পড়ছি না। কিন্তু দেখানোর চেষ্টা করছি। কিন্তু এত কমেন্টস আসছে, খুবই ভালো লাগছে। কিন্তু সব হয়তো দীর্ঘক্ষণ স্থায়ী করা যাচ্ছে না। এইজন্য আমি দুঃখিত। আচ্ছা, তবুও নামগুলো যাতে দেখা যায়। যে স্যার, আপনি মানবাধিকার নিয়েও কাজ করেন, নির্বাচন বিষয়ক কাজ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি, বহু গুণে গুণান্বিত। মানবিক দিক থেকে এই হত্যাকাণ্ডটাকে আপনি কিভাবে দেখেন এবং মানবাধিকার সংগঠনগুলো কোথায় আছে আপনার মন্তব্য থেকে একটু জানতে চাই।
স্যার কি শুনতে পাচ্ছেন? স্যার কি শুনতে পাচ্ছেন? হায় উনি হায়! ফ্রিজ হয়ে গেছেন। ও ফ্রিজ হয়ে গেছেন। হয়তো আসবেন হয়তো। তো মানবাধিকার সংগঠনগুলো এসব দেখছে না? এখন সকল কালো সেটাকে কালো বলতে হবে, যেটি সাদা সেটাকে সাদা জি, বলতেই হবে। জি, এটাই জি, কিন্তু আমাদের দায়িত্ব। আমি জি, নীতিগতভাবে বিবৃতি দেই না, আমি নীতিগতভাবে অ্যাক্টিভিজম প্রকাশ করার জন্য মানববন্ধনে যাই না, আমি রাস্তায় আপনার মিছিলে শরিক হই না। দ্যাটস মাই স্টাইল। জি, আমি একটু অঙ্গন বেছে নিয়েছি, সেটি হচ্ছে টক শো, এবং মন জি, খুলে কথা বলি। যা কিছু জি, যৌক্তিক আমার কাছে মনে হয় সেটি আমি প্রকাশ করি। ব্যক্তি জীবনে আমি ভোট জি, দেই না, ভোটাধিকার প্রয়োগ জি, করি না, সুতরাং আমাকে ট্যাগিং করার কোনো সুযোগ নাই। যা কিছু না আমি সেটা বলবোই। এখন আমি প্রফেসর ইউনূসের যেমন সমালোচনা করছি, তেমনি তার প্লাইট যখন ছিল তখন কিন্তু তার সপক্ষে আমি কথা বলেছি অন রেকর্ড। আপনি আমি কেন সপক্ষে তো এখনো বলছেন তিনি বড় মার্কেটিং ম্যান, এটা তো আপনি বলছেনই। এটা পেয়েছি, প্রশংসা তো আমি করছি। আমি সম্মান নোবেল পেয়েছেন, একা পাননি কিন্তু, গ্রামীণকেও জি, কিন্তু জি। তিনি কালিমা লিপ্ত করলেন। পুলিশ গোপালগঞ্জে এখন কি সুপারের হচ্ছে? জি, জি। পুলিশ সুপারের যে অফিস যেখানে আশ্রয় নিয়েছিলেন এনসিপি নেতৃবৃন্দ, সেটি নাকি আবারও ঘেরাও করা হয়েছে। না তো অর্থাৎ তারা তো সেখান থেকে আপনার চলে গেছে। আবারও নাকি নতুন কারফিউ তো জারি হয়েছে। ধরুন টিক্কা খান, তিনি যখন এই অপারেশন সার্চ লাইট শুরু করলেন, তিনি প্রত্যয় ব্যক্ত করেছিলেন 48 ঘন্টার মধ্যে সব ঠান্ডা করে দেবেন। 48 জি। ঘন্টা কি অতিক্রান্ত হয়নি? হয়তো 9 মাস লেগেছে। আবার মানে 71 সনের কথা আমি বলছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন ধরুন এই যে রাত 8টা থেকে বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত এই সময়সীমাটা বেছে নেওয়া হয়েছে যে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হবে। ভাই, পৃথিবীর ইতিহাস নতুন করে লিখতে হবে যদি আপনি সফল হন। আই এম অ্যাফ্রেড। আচ্ছা, 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 আচ্ছা। বাহ! বাহ! ভালো বারবার কেন বলেছেন। মানুষ এই ভুলটা করে? ইতিহাস থেকে কেন শিক্ষা নেয় না? প্রফেসর আচ্ছা, আচ্ছা, ইউনূস তো আচ্ছা। হিসেবে দ্রোহের, আপনার জি, হাবিলদার রজব আলী খানের নেতৃত্বে আপনার প্রথম সিপাহী যুদ্ধের আওয়াজ কিন্তু সেখান থেকে উঠে। চিটগং যে বীর চট্টলা বলা হয়, এই আপনি দেখবেন ইতিহাসে, বা ইতিহাস না কিছুদিন পরে বীর গোপালগঞ্জ নাম হবে। কারণ আহ মাস্টারদা সূর্য সেন, তারপরে বিনোদ বিহারী, তারপর প্রীতিলতা, এরা কিন্তু 4 দিন কিন্তু চিটগং স্বাধীন রেখেছিল। ঠিক আছে? ইউরোপিয়ান ক্লাব জি। দখল করে রেখেছিল। ইউরোপিয়ান ক্লাবে 70 জনের উপরে ব্রিটিশদেরকে হতাহত করেছিল। ব্রিটিশরা ওখান থেকে পালিয়ে গিয়ে 4 দিন পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে রিজার্ভ ফোর্স এনে তারপরে আবার চিটং আসতে পারছে। সো বাড়াবাড়ি জি, করলে রজব আলীর পরে যেমন প্রীতিলতারা করছে, আজকে হয়তো কিছুদিন আপনি দমন করে রাখতে পারবেন। বাট এই গোপালগঞ্জ থেকে এটা ছড়িয়ে কোথায় যাবে জানেন? আপনি খেয়াল করে দেখেন, ওরাই স্থগিত করেছে। মাদারীপুর, শরীয়তপুর, এই যে ফরিদপুর, এই পুরো এলাকাতে আস্তে আস্তে জড়াবে এবং এটা আস্তে আস্তে ঢাকামুখী হবে। এবং চিটং থেকে যদি আপনি আজকে একটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা খুব গুরুত্বপূর্ণ 2টা মিছিল হয়েছে। একটা মিছিলে হলো সবাই মনে করেছিল, আমিও প্রথম মনে করেছিলাম মাই গড, হঠাৎ করে ছাত্রদল চেঞ্জ হয়ে গেল। প্রতিবাদ মিছিলটা হচ্ছে শিবিরের বিরুদ্ধে। আর ওদিকে শিবির মিছিল আহ করতেছে কিসের জন্য জানেন? সেই শিবির মিছিল করছে গোপালগঞ্জের কেন এনসিপি নেতাদের প্রতি এটা হচ্ছে। এখন দেখেন, টোটাল ডিভাইডেড। টোটাল ডিভাইডেড জিনিসটাকে মানুষ একদিকে আসছে, কিন্তু হয়তো বোধের সময় লাগছে যে জঙ্গিরা আমাদের দেশ দখল করেছে, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু এই 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 ধরনের, শুধু গোপালগঞ্জ না, গোপালগঞ্জে যত বেশি দমন করবে অন্যান্য জেলা তত বেশি খেপবে। গোপালগঞ্জ খেপবে তো বটেই, ওরা তো খেপাই আছে। ওদের জি, দেখুন, এখন যদি আপনি আমসা তুলে দেন, ওরা সরাসরি কিন্তু যুদ্ধে নেমে যাবে। কারণ ওদের মাথার মধ্যে ঢুকে গেছে যে আমাদের উপর অত্যাচার করেছে। এখন গোপালগঞ্জের এই জিনিস যদি ছড়িয়ে দিতে চায় সরকার, মনে করে, জি, তাহলে গোপালগঞ্জে তত বেশি নিষ্পেষণ করবে। এটাই অবশ্যই সমস্ত দেশেই এই যুগে যুগে দেখা গেছে। আপনি যখনই কোনো একটা জায়গায় নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করে, তখন অন্যান্য জায়গা থেকে কিন্তু এগুলো ছড়ায়। কারণ গোপালগঞ্জবাসী তো শুধু গোপালগঞ্জে থাকে না, আর ভাই ঢাকাও তো থাকে নাকি? তারা তো জি, ঢাকা থাকে জি, নাকি? জি। এবং থাকে, এই থাকে, ওই থাকে। থাকে না, একসময় তো বঙ্গবন্ধু জীবনীর মধ্যেও আপনি যাবেন, ওখানে তো গোপালগঞ্জের চাইতে বেশি লেখা ফরিদপুর। ফরিদপুরের জি, সেই নৌপথে উনি শাপলার উপর দিয়ে উনি নৌকা করে এপার ওপার যেতেন, ওইখানে মিটিং করতে যেতেন, এগুলো ওনার জীবনীতে আছে না? এই পুরো ফরিদপুর দেখবেন যে খেপে উঠবে। তারপরে খেপে উঠবে হলো তার পাশের গুলো, দেখবেন যে সেগুলো খেপবে।
এমনকি আমি মনে করি এই চেতনা থেকে যে চিটাগং, এই চিটাগং কিন্তু আপনার শুরু হবে এবং সর্বত্র শুরু হবে প্রতিরোধ। আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে প্রতিরোধ যুদ্ধ বা প্রতিরোধ কি বলে সংগ্রাম আন্দোলন। শুরু হইল। জি, জি, জি। ওকে, আমি ওকে। যুদ্ধ বলবো না, প্রতিরোধ সংগ্রাম শুরু হইলো, কিন্তু এটা শুরু। আচ্ছা। জি, জি, কলিমুল্লাহ স্যার, ওই যে আপনি একটু বলবেন আমাদের উত্তরণের পথ কি দেখেন আপনি? একটু শেষ করে দেব আমরা। জি, দেখুন, মহাত্মা গান্ধী যদি বেঁচে থাকতেন তাহলে সবাইকে আহ্বান করতেন স্বেচ্ছা কারাবরণের জন্য এবং আইন অমান্য আন্দোলন হয়তো শুরু করতেন। তিনি আচ্ছা। করেছিলেন সেটা তার জীবদ্দশায়, জি, জি, এবং জি, তার জি, ফলাফল কি? ভারত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পেরেছে। এখন ধরুন যদি বেআইনি আদেশ প্রদান করা হয়, বেআইনি বা যা আইনসম্মত নয় এরকম রুলস অফ এঙ্গেজমেন্ট চাপিয়ে দেওয়া হয়, তা জি, গ্রহণ করা সমীচীন হবে? আপনার যেই সরকারের ম্যান্ডেট নাই, সেই সরকার যখন সিন্দাবাদের দত্তের মতো ঘাড়ে চেপে বসে, তখন আপনার কর্তব্য কি হবে সেটা তো আপনাকেই নির্ধারণ করতে হবে। জি, আপনার চিলির মতো দেশে আপনার প্রচুর লোককে অ্যারেস্ট করা হয়েছিল, কারাগারে আর জায়গা হচ্ছিল না, পরে স্টেডিয়াম গুলোতে আপনার শামিয়ানা টানিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছিল। হুম, হুম, প্রয়োজনে জি, সারা দেশ কারাগার হয়ে যাবে, অসুবিধা কি? কিন্তু জি, কোনো অবস্থায় আপনার এই অনির্বাচিত সরকার যারা জি, তাদের মতো করে বৈধতা নেই এমন ধরনের রুলস অফ এঙ্গেজমেন্ট চাপিয়ে দিচ্ছে, তা মান্য করাটা হুম, আসলে একজন সভ্য সুনাগরিকের জন্য কতটা প্রযোজ্য হুম, সেটা ভেবে দেখার সময় এসেছে। জি, জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সাইফুল ভাই। শেষ মুহূর্তে কিছু একটা আমাদের আগামী দিন কি আরো ভালো হবে নাকি আরো একটু অনুমান? আমি আমি না, আগামী দিনে এখন এখন ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আপনি সুযোগ এটা নেই। মানে ভালো হওয়ার জন্য শুরু হয়েছে আর কি। এই যে এখন ভালো হওয়ার জি, জন্য শুরু হবে, যে ভালো হইতে আচ্ছা, হবে, এটা শুরু হবে হুম, এক। আর ২ নম্বর হলো যদি এই যে কি বলে উনি গান্ধীজির স্বেচ্ছা কারাবরণের কথা বলছেন। আমি আ এখন আর অহিংসতে বিশ্বাস করি না। বাংলাদেশকে হ্যাঁ, যেভাবে সহিংসভাবে এরা দমন করছে, এদেরকে প্রতিহত হবে কিন্তু সহিংসতার মাধ্যমে। এর বাইরে বাংলাদেশ যাচ্ছে না। বাংলাদেশ কিন্তু আচ্ছা, সহিংসতার দিকেই যাচ্ছে এবং সহিংসভাবেই কিন্তু এদের বিদায় হবে। কারণ কি জানেন? এখানে জি, রুলস অফ এনগেজমেন্ট এর নামে একটা অবৈধ সরকার যেটা আছে, আপনি আপনি আমি জাস্ট ১ মিনিটের মধ্যে শেষ করব। জি, একটা অবৈধ সরকার। যে অবৈধ সরকারের আপনি বলা হয় যে বৈধতা দিয়েছে হলো সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম জি, কোর্টের বেঞ্চ। ঠিক আছে? ফুল বেঞ্চ। জি, আপনি জি, সেনাবাহিনীর প্রেস ব্রিফিং আছে। কলিমুল্লাহ ভাই বলতে পারবেন আরো ভালো। সেনাবাহিনীর প্রেস ইয়াতে আছে যে ওই সময়টায় ২ জন এটা হলো বিচারপতি ছিলেন। আইএসপিআর এর যে তালিকা সেখানে দেখা যাচ্ছে। সেখানে দেখা যায় ২ জন বিচারপতি কিন্তু ইয়েতে ছিলেন। কি বলে ক্যান্টনমেন্টে ছিলেন। ক্যান্টনমেন্টে ছিলেন। তারা তখন আশ্রয়ে ছিলেন। তো আপনার এই কাদের কাছ থেকে তাইলে আপনি সই নিলেন? ওই ইয়া থেকে এরা ২ জন ছিল বাইরে। আর বাকিরা তো তাদের জাজেস কমপ্লেক্সে ছিল না। বলা হচ্ছে তাদেরকে